ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস নিয়ে আগেই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেকের হয়তো চোখে পড়েনি বা তখন পেজে সমস্যা থাকার কারণে অ্যাকচুয়ালি ভিডিও ভাইরাল হয় নাই। তো এই জন্য অ্যাকচুয়ালি আবারও বানাচ্ছি। তো দেখেন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে দুইটা সেকশন থাকে। প্রথমেই থাকে হচ্ছে ডিফেন্সিভ। ফার্স্ট সেকশনে ডিফেন্সিভ মানে হচ্ছে যেই প্লেয়ারের অভ্যাস আছে আগানোর, সেই প্লেয়ারটা পিছায়া থাকবে সোজা বাংলায়। সো এটাই হচ্ছে ডিফেন্সিভ। এখন আসেন দেখি আমরা ভিডিওতে যে কেমনে এই কাজটা হয়। দেখেন, বেকেনবাওয়ারের পায়ে বল, স্কলসের পায়ে বল। এই যে থিও হার্নান্দেজ, এই বেচারা কি পিছায় থাকার লোক? এ আসলে পিছায় থাকার লোক না। তো এর ডিফেন্সিভে সেট করার কারণে ও কিন্তু বারবারই পিছায় ছিল। তো এখন অফেন্সিভ এর বিপরীত, অর্থাৎ যেই প্লেয়ার পিছায় থাকবে তার বিপরীত হবে, অর্থাৎ প্লেয়ার সবসময় আগায় থাকবে। হার্নান্দেজ সবসময় আগায় যাওয়ার লোক। এটা তারপরও আমরা অফেন্সিভ সেট করছি মানে দেখেন বারবার আগাচ্ছে কই চলে আসছে। অথচ একটু আগেই দেখছিলেন যে ও কিন্তু আগাচ্ছে না, পিছায়া ছিল। তো এই হচ্ছে অফেন্সিভ ও ডিফেন্সিভের পার্থক্য। এবার আসবে অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং মানে হইলো যেই প্লেয়ারের যেই কাজ, সে তার পজিশনটা সেখানেই ঠিক রাখা। যেমন হার্নান্দেজের কথাই বলি, হার্নান্দেজকে যদি আমরা অ্যাঙ্করিং হিসাবে সেট করি, হার্নান্দেজ একজন লেফট ব্যাকের কাজ হলো লেফটে থাকা, একদম সাইড লাইনের সাথে ধার ঘেঁষে থাকা। তো হার্নান্দেজ সামনে দৌড়াবে, ঠিক আছে, যেহেতু সে ফুল ব্যাক ফিনিশার, কিন্তু দেখেন ও মাঝখানে আসবে না, ও লেফট দিয়েই দৌড়াবে। অর্থাৎ আপনি যেই প্লেয়ারের যেই জায়গায় যার খেলার রোল, তাকে আপনি সেইখানেই প্লে করাইতে পারেন এই অ্যাঙ্করিং দিয়ে। তো যাই হোক, ফার্স্ট সেকশন আমাদের শেষ। এবার ডিফেন্স সেকশন থেকে আমরা দেখি কি করা যায়। ডিফেন্স সেকশনের প্রথমেই রয়েছে টাইট মার্কিং। টাইট মার্কিং মানে হলো স্বাভাবিক যে মার্কিংটা হয়, এই টাইট মার্কিংয়ে এর চেয়ে স্পেস থাকবে বেশি, টাইট হবে বেশি। অর্থাৎ অপোনেন্টকে মোটেও কোনো ছাড় দেওয়া হবে না। একটা প্লেয়ারকে আপনি সিলেক্ট করে দিলে সবাই মিলে ওরে একদম মনে করেন যে পাহারা দিয়ে রাখবে এবং ওর কাছে বল যেতেই দেবে না। যেমন রোনালদো মেসিরে খেলাইলে রিয়াল লাইফে যেই জিনিসটা হয় আর কি। তো মনে করেন অপোনেন্টের এই প্লেয়ারকে আমরা টাইট মার্কিং হিসাবে সেট করলাম। এখন দেখেন অবস্থাটা, অপোনেন্ট এই প্লেয়ারটাকে বাইরে করতে পারবে না। দেখেন আমার ভ্যান ডাইক কীভাবে এর সাথে ধস্তাধস্তি করে হইলেও ওর বল নিয়ে নিচ্ছে। তো এটি হচ্ছে টাইট মার্কিং, যে অপোনেন্টকে কোনো স্পেসই দেওয়া হবে না ওই প্লেয়ারকে, নর্মাল মার্কিংয়ের চেয়ে বেশি। আচ্ছা, এইবার হচ্ছে ম্যান মার্কিং, যেটা হচ্ছে নর্মাল মার্কিং। আমি মার্কিং সিলেক্ট করে দিলে অপোনেন্টের অমুক প্লেয়ারকে বা নির্দিষ্ট প্লেয়ারকে আমার প্লেয়াররা মার্ক করবে। কে কাকে মার্ক করবে এটিও আমি নির্দিষ্ট করে দিতে পারবো। যেমন নির্দিষ্ট করে দিয়েছি যে হার্নান্দেজ ওই এলবি থেকে উঠে এসে ডিফেন্সে আমার ওই অপোনেন্টের ওই প্লেয়ারটাকে মার্ক করবে। তো দেখেন হার্নান্দেজ ওই যে উপরে উঠে যাচ্ছে ওরে মার্ক করার জন্য। তো এইভাবে আপনি যে কোনো প্লেয়ারকেই সিলেক্ট করতে পারেন। দেখেন ভ্যান ডাইক থাকার পরও হার্নান্দেজ ওই প্লেয়ারটাকেই মার্ক করতেছে, যে প্লেয়ারটাকে আমরা দেখায় দিছিলাম। তো এরপরে রয়েছে কাউন্টার টার্গেট। কাউন্টার টার্গেট মানে হচ্ছে যেই প্লেয়ারকে আমি কাউন্টার অ্যাটাকের জন্য বের করে দেবো, সেই প্লেয়ার যেন পিছায় না আসে সেই ব্যবস্থা করা, ও যেন সবসময় কোনো মতো অফসাইড এড়িয়ে গ্যাপে অবস্থান করে। এটি হচ্ছে কাউন্টার টার্গেট। দেখেন খেয়াল করে ম্যাকায়ের পায়ে বল, ওই পাশে কিন্তু দেখেন সন হিউমিন বের হয়ে গেছে, কারণ ও কাউন্টার টার্গেটে দেওয়া ছিল। ও কারো কোনো অপেক্ষা করে নাই, ও জানে যে ওকে বল থ্রু দেওয়া হবে, সো ওকে আগে আগে এমন পজিশনে থাকতে হবে যেখান থেকে ইজিলি গোল করা যায়। তো যার কারণে ও কিন্তু ইজিলি বের হয়ে যেতে পেরেছিল। এরপরে আরেকটা থেকে ডিপ লাইন। ডিপ লাইন মানে হইলো আপনি গোল করে আগায় আছেন, কিন্তু এখন আপনি আর আসলে গোল করতে চান না, গোল খেতেও চান না। সো আপনার একটা প্লেয়ারকে আপনি যদি ডিপ লাইন সিলেক্ট করে রাখেন, তো সেই ক্ষেত্রে প্লেয়ারটা নিচে নেমে এসে ডিফেন্ড করবে, সে ফরওয়ার্ডের প্লেয়ার হইলেও। যেমন আমি রোনালদোকে সিলেক্ট করলাম, তো রোনালদো ফরওয়ার্ড প্লেয়ার, কিন্তু রোনালদো দেখবেন নিচে নেমে এসে বারবার ডিফেন্সে অংশগ্রহণ করছে। কিন্তু আপনার যদি 5টা ডিফেন্ডার অলরেডি থাকেই, সেই ক্ষেত্রে আপনি কোনো ডিএমএফকেও ডিপ লাইন হিসাবে সিলেক্ট করতে পারবেন না। ওই দেখেন রোনালদো নিচে নেমে আসছিল, আপনি খেয়াল করলেন কিনা? আবার দেখেন আস্তে আস্তে উপরে উঠতেছে। ও ভাবছিল ওর প্লেয়ারের পায়ে বল, যখনই ওর প্লেয়ার ডিসপজেসড হয়েছে ও আবারও নিচে নেমে আসার চেষ্টা করতেছিল। এই দেখেন রোনালদো ছিল অনেক নিচে, তারপর সে আবার কিন্তু আস্তে আস্তে তার যে অ্যাটাকিং এর যে দায়িত্ব সেটা পালন করার জন্য উপরে উঠে আসছে। সো জিনিসগুলো এভাবেই কাজ করে। তো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নাই যে কিভাবে কি করতে হয় এইসব জিনিসপত্র নিয়ে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানান, এবং আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে, যথেষ্ট ধারণাই আপনারা পেয়েছেন।